মেয়েটার নাম জয়ী। দক্ষিণ কলকাতার এই নিম্ন মধ্যবিত্ত পাড়ায় নতুন এসেছে ওরা। পাড়ার কারো সাথে এখনও আলাপ হয়নি ওদের। ওদের থেকে দূরত্ব রেখে চলে সবাই, কারণ এখানে ওরা একেবারেই বেমানান। জয়ী এবং ওর বিধবা মায়ের সম্পর্কে সকলের কৌতূহল আকাশ ছোঁয়া। মহিলা আবার চাকরি করেন। রোজ যখন অল্প প্রসাধন সেরে সকাল 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নিজের কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করেন, আশপাশ থেকে কিছু কথা হাওয়ায় ভেসে আসে। বাবা, দেখে তো বোঝাই যায় না স্বামী নেই। বিধবা মানুষ, তার আবার এত সাজ কিসের? এসব শুনেও না শোনার চেষ্টা করেন নমিতা। উনি একজন স্কুল শিক্ষিকা, যথেষ্ট ব্যস্ত উনি। এসব সহ্য করার ক্ষমতাও ওনার আছে। জয়ীর যখন 2 বছর বয়স, সেই সময় মারা যান মানিক, কর্নেল মানিক পাত্র, কার্গিল যুদ্ধের শহীদ। মানিকের যোগ্য স্ত্রী নমিতা একা হাতে মেয়েটাকে মনের মতো করে মানুষ করছেন। নমিতার ইচ্ছা জয়ী ও ওর বাবার মতোই তৈরি হোক। জয়ী পারবে, সে বিশ্বাস ওর আছে। দীর্ঘদিন আগে মানিকের বাবা এই জায়গায় জমি কিনেছিলেন। সারা জীবন সাতশরিকের এজমালি বাড়িতে কাটিয়ে জীবনের শেষ প্রান্তে সেই জমি কিনেছিলেন অনির্বাণ পাত্র। বাড়ির প্ল্যান তৈরি হয়েছিল, সেই প্ল্যান স্যাংশন হবার আগেই মারা যান অনির্বাণবাবু। মারা যাবার আগে ছেলেকে অনুরোধ করেন বাড়িটা সম্পূর্ণ করতে। ততদিনে নমিতা এসেছেন এই বাড়ির বউ হয়ে। বাবার কথা মতো বাড়ির কাজে হাত দিলেন মানিক। কিছুদিন পর মানিকও চলে গেলেন। আত্মীয় স্বজনরা বলা বলি শুরু করলো, অভিশপ্ত বাড়ি এটা, বেচে দাও এই বাড়ি। মানিকের মা করুণাময়ী দেবী ভেঙে পড়লেন ভীষণভাবে। অনির্বাণ বাবুর ভাই পরেশ পাত্র করুণাময়ীকে বোঝালেন অনেক করে, তোমরা তো দুটো মাত্র প্রাণী, আর ওই পুচকে মেয়েটা, অত বড় বাড়িটা করে কি করবে? এখানে তো ভালোই আছো। ওই বাড়ি অভিশপ্ত, বিক্রি করে দাও ওটা। কিন্তু বাড়ি বেচতে রাজি হলেন না করুণাময়ী। একমাত্র অবলম্বন পুত্রবধূকে বললেন, বৌমা, তুমি তো শিক্ষিতা, আধুনিক মেয়ে, যে যাই বলে বলুক, তুমি অন্তত এই অভিশাপের গল্প বিশ্বাস করো না। এ বাড়ি যে ওনার স্বপ্ন ছিল, এই বাড়ি আমি তোমার নামে লিখে দেব, বেচে দিও না এ বাড়ি। এই বাড়ি সম্পূর্ণ করো তুমি, আমি জানি তুমি পারবে। কোনো ক্ষতি হবে না তোমার বা তোমার সন্তানের। আমি যতদিন আছি আগলে রাখবো তোমাদের। বাড়ি তৈরি হলো। গৃহপ্রবেশের আগেই অদ্ভুতভাবে মারা গেলেন করুণাময়ী। দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন মানুষটা। সুগারটাও অনেক বেশি ছিল। চলে গেলেন আচমকা। না, ঠিক আচমকা নয়, বাথরুমের মেঝেতে সাবান জল ছিল। পা স্লিপ করে পড়ে গিয়েছিলেন করুণাময়ী। সাথে সাথেই হার্ট অ্যাটাক হয় ওনার। কান্নায় ভেঙে পড়লেন নমিতা। কিন্তু খটকা একটা ছিল, বাড়িটা এজমালি হলেও বাথরুমটা নয়। এত বড় বাড়িতে 5-6খানা বাথরুম। করুণাময়ী বাথরুমে অসময় সাবান জল এলো কোথা থেকে? জ্ঞাতিরা ছিছি করতে লাগলো। অভিশপ্ত বাড়ি জেনেও বুড়ির কথায় মেতে বাড়িটা বানিয়ে ফেললে। এবার একা ভোগ করবে তো? বলিহারি লোভ তোমার। এবার তোমার মেয়েটার যদি কিছু হয়? শিউরে উঠে জয়ীকে বুকে জড়িয়ে ধরেছিলেন নমিতা। মানিকের ভালোবাসা, শ্বশুর শাশুড়ির চোখের মণি, আদরের পুত্রবধূ নমিতা জ্ঞাতিদের কথার চাবুকে আহত হয়ে যন্ত্রণায় বিদ্ধ হতে থাকে। একমাত্র কন্যা জয়ী এবার মায়ের অবলম্বন হয়ে দাঁড়ায়। মাকে বোঝায় জয়ী, এসবে কান দিও না মা, ওরা এমন বলবেই। আমরা এই বাড়ির বদনাম ঠিক কাটিয়ে দেব, দেখো। ওর মুখ চেয়ে আবার মাথা তুলে দাঁড়ান নমিতা। গৃহপ্রবেশের পরে শরিকি বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে উঠে আসেন নতুন বাড়িতে। কোচিং সেন্টারটা বাড়ি থেকে একটু দূরেই। সাইকেলে করে যাতায়াত করে জয়ী। ফিরতে রাত 9টা বাজে প্রায়। গলির মুখটায় বসে থাকা ছেলেগুলো ফেরার সময় ইদানিং বড় উৎপাত করছিল। 6 জন থাকে ওরা। অশালীন ইঙ্গিত, উল্টোপাল্টা কথা। মা বলেছে, কুকুরের ডাক লোকে এড়িয়েই চলে, ওদের ডাকের বিরুদ্ধে ডাক তোলে না কেউ। সেই ভেবেই ওদের এড়িয়ে যাচ্ছিল জয়ী। পুজোর আর মাত্র 4 দিন বাকি। আজ ওই 6টা ছেলে হঠাৎ ওর রাস্তা আটকে দাঁড়ালো। বাধ্য হলো জয়ী সাইকেল থেকে নামতে। চারপাশ থেকে ঘিরে ধরল ওকে ওরা। জয়ী স্থির হয়ে সাইকেলের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে। সামনের ছেলেটা বলে ওঠে, আমি কাঞ্চন, এই অঞ্চলের সবাই আমাকে চেনে। কি মামনি, ভয় করছে নাকি? ওরা সকলে হো হো করে হেসে ওঠে। আবার বলে কাঞ্চন, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না।
হাসির হুল্লোড় উঠল ওকে ঘিরে। আর একজন বলে, সত্যিই পারবো না, আমরা শুধু একটু খেলবো তোমার সাথে। কি খেলবে তো খুকুমণি? সাইকেলের হ্যান্ডেল ধরা জয়ীর হাতের ওপর হাত রেখে ছেলেটা। সাইকেলটা রাস্তার পাশে স্ট্যান্ড করে ছেলেদের দলের দিকে তাকায় জয়ী। হ্যাঁ খেলবো তো, কিন্তু ছড়াটা কে বললি? কমপ্লিট কর আগে। কাঞ্চন বলে, এই দেখো, আমরা কি তোমার মতো লেখাপড়া শিখেছি নাকি? এই 2 লাইনই তো মনে আছে। এসো এসো, আর দেরি করো না, তোমার মা খুঁজতে চলে এলে পুরো খেলাটাই ভেস্তে যাবে। ছেলেটা এগিয়ে আসে জয়ীর দিকে। দ্রুত পেছনে হটতে গিয়েও পারে না জয়ী। পেছনের ছেলেগুলো গরম নিঃশ্বাস ফেলছে ওর পিঠের ওপর। ভয় না পেয়ে জয়ী বলে ওঠে, আমার মনে আছে, বলছি শোন। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। বলার সাথে সাথেই বাঁ হাত দিয়ে সামনে দাঁড়ানো কাঞ্চনের মুখটা ধরে সজোরে ধাক্কা মারে। অনেকটা পেছনে ছিটকে পড়ে কাঞ্চন। বাকিরা হকচকিয়ে হয়ে উঠতেই জয়ী তেড়ে যায় ওদের দিকে। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়েছে কাঞ্চন। দাঁত কিরমির করে দলের ছেলেদের নির্দেশ দিল, এই ছাড়িস না পাগলিটাকে, পালাতে যেন না পারে শালি। কাঞ্চনের নির্দেশ পেয়ে বাকি 5 জন চেপে ধরে জয়ীকে। ওর সাথে অসভ্যতা করতে চেষ্টা করে, কিন্তু পারে না। তার আগেই কিভাবে যেন 5 জনে 5 দিকে ছিটকে পড়ে। ভূপতিত অবস্থায় অবাক হয়ে তাকায় ওরা। হিংস্র দৃষ্টিতে জয়ীর দিকে তাকিয়ে আছে কাঞ্চন। এবারও এগিয়ে আসতে থাকে জয়ীর দিকে। রাস্তার পাশ থেকে থানি তুলে নিয়ে কাঞ্চনের দিকে ছুটে যায় জয়ী। পালাতে চেষ্টা করেও পারে না কাঞ্চন। ওর পা লক্ষ্য করে থানির ছুঁড়ে মারে জয়ী। পড়ে যায় কাঞ্চন। ওর কোমর থেকে চওড়া বেল্টটা খুলে নিয়ে ওর ওপরেই ঝাঁপিয়ে পড়ে জয়ী। তারপর পাড়ার মোড়ে জমায়েত হওয়া কিছু লোক দেখতে পেল এক অগ্নিকন্যাকে। একটু আগেই যার হাতের চাবুক প্রজ্বলিত অগ্নিশিখা হয়ে ঝলসে দিচ্ছিল 6 জন উচ্ছৃঙ্খল যুবককে। এই মুহূর্তে দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। 6 মস্তান লুটিয়ে পড়ে আছে তার পায়ের কাছে। প্রত্যেকেই মারাত্মকভাবে আহত। ওদের চালে একটু ভুল হয়ে গেছে। দীর্ঘদিন ধরে মার্শাল আর্ট প্র্যাকটিস করেছে জয়ী, এটা ওদের জানা ছিল না। দ্রুত ফোন বার করে স্থানীয় থানায় ফোন করে বলে জয়ী, স্যার দেবীপক্ষ পড়ে গেছে, আজ কয়েকটা অসুর মেরেছি আমি, তবে প্রত্যেকেই বেঁচে আছে এখনো, দ্রুত এসে ব্যবস্থা নিন আপনারা। এইটুকু একটা মেয়ের সাহস দেখে সকলে অবাক। আরও একটা ব্যাপারে অবাক হয়েছে সকলে, কাঞ্চন ছাড়া বাকি ছেলেগুলো বহিরাগত। এরা হঠাৎ জয়ীকে বেইজ্জত করার চেষ্টা করলো কেন, সেটাও জানা গেল। থানায় নিয়ে গিয়ে ছেলেগুলোকে একটু আদর আপ্যায়ন করতেই গল গল করে সব কথা বেরিয়ে এলো। জয়ীর বাবা মানিকবাবু মারা যাওয়ার পর পরেশ পাত্র ছোট ভাই রমেশ পাত্র একটা অদ্ভুত খেলা খেলতে শুরু করে। সবাইকে বোঝাতে শুরু করে ওই বাড়িটা অভিশপ্ত। ওনার উদ্দেশ্য ছিল খুব কম পয়সায় বাড়িটা হাতিয়ে নেওয়া, কারণ জমি কিনে ওরকম একটা বাড়ি করার ক্ষমতা ওনার নেই। তাই যেভাবেই হোক বাড়িটা যে অভিশপ্ত সেটা প্রমাণ করতে হবে। কিন্তু হাজার চেষ্টা করেও কিচ্ছু করতে পারছিলেন না পরেশবাবু। শেষ পর্যন্ত করুণাময়ীকে মরতে হলো। সকলে জানলো বাথরুমে পা স্লিপ করে পড়ে গিয়ে হার্ট ফেল করে মারা গেছেন উনি। বাকি রইল নমিতা, বড় শক্তঘাটি নমিতা। এবার উনি টার্গেট করলেন জয়ীকে। এই বাচ্চা মেয়েটাকে দিয়ে নমিতা নামক কাঁটা উপড়ে ফেলার চেষ্টা করলেন। তাই কাঞ্চনকে লাগিয়েছিল জয়ীর পেছনে, আর বাকি 5 জনকে কাঞ্চন এনেছিল। তবে পরেশ পাত্র ভাবতে পারেনি এই বয়সে এসে ওনাকে জেল খাটতে হবে। সবটা বানচাল করে দিল ওই শয়তান মেয়েটা। ওর শরীরে এত ক্ষমতা কে জানতো। এপাড়ার লোকজন এখন আর কেউ ওদের অপছন্দ করে না। নমিতা দিদিমণি সবার কাছে একজন আদর্শ মানুষ, আর জয়ী ওর মতো ভালো মেয়ে চট করে দেখাই যায় না।